হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 28শে অক্টোবর বুধবার। আর আজ বুধবারে ইতিমধ্যে দেশজুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে নটি বিরাট বড় খবর, যা একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। সুতরাং অবশ্যই প্রত্যেকটি খবর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেট আপনি স্কিপ করবেন না। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সামনেই দীপাবলি, মহামারী পরিস্থিতিতে নভেম্বরে লকডাউন নিয়ে কি জানালো স্বরাষ্ট্র মন্ত্রক, জেনে নিন। তো সামনেই দীপাবলি, গোটা দেশ মাতবে উৎসবের আনন্দে। তার আগে নভেম্বর মাসের জন্য নতুন করোনা গাইডলাইন জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কি রয়েছে সেই গাইডলাইনে জেনে নেওয়া জরুরি। অধিকাংশ নিয়মই অপরিবর্তিত থাকছে, নতুন করে কোনো লকডাউন জারি হচ্ছে না। কন্টেনমেন্ট জোনগুলিতে বহাল থাকছে লকডাউন, বাকি নিয়ম অপরিবর্তিত থাকছে। আর মাত্র কয়েকটা দিন বাকি নভেম্বরের করোনা গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে আনলক 5-এর নির্দেশিকার খুব বদল করা হয়নি, সবই একই থাকছে। দোকান, বাজার, শপিং মল খোলা থাকছে, চলবে অত্যাবশ্যকীয় কর্মকাণ্ড। কেবলমাত্র কন্টেনমেন্ট জোনে লকডাউন বহাল থাকছে, তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। সেপ্টেম্বরে জারি করা আনলক 5-এর বিধিনিষেধই বহাল রাখা হয়েছে নভেম্বরের করোনা গাইডলাইনে। কেবলমাত্র আন্তর্জাতিক উড়ানে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনেই সফর করতে পারবেন যাত্রীরা। আগেই জানানো হয়েছিল পর্যটন ছাড়া অন্য যে কোনো কাজে ভারতে আসতে পারেন বিদেশি পর্যটকরা। এছাড়া স্পোর্টসম্যানদের সুইমিং পুলে ছাড় দেওয়া হয়েছে, ব্যবসায়িক কারণে বিজনেসম্যানদের ছাড় দেওয়া হয়েছে। সিনেমা, থিয়েটার হল খোলা থাকবে, 50% আসনে কেবল দর্শক থাকবে। অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে 50% আমন্ত্রিত থাকতে পারবেন। মাস্ক পরা বাধ্যতামূলক জারি করা হয়েছে নভেম্বরের নির্দেশিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির সূচনাতেই মাস্ক পরে সকলকে উৎসবে এবং অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলেন। সেই নির্দেশিকায় আবার স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে জারি করা হয়েছে। প্রবীণ এবং বর্ষীয়ান নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা এবং 10 বছরের কম বয়সী শিশুদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সকলকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে বলা হয়েছে। আন্তঃরাজ্য পরিবহন সচল থাকবে বলেও জানানো হয়েছে। কন্টেনমেন্ট জোনে নভেম্বর মাসেও লকডাউন বহাল থাকবে বলে জানানো হয়েছে। কন্টেনমেন্ট জোনে কোনো দোকান বাজার খোলা থাকবে না, কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। কোনো রকম উৎসব এখানে পালন করা যাবে না। আগের মতো কড়া নিয়ন্ত্রণ বহাল থাকবে এই সমস্ত জোনে। তো ফ্রেন্ডস, সংক্রমণের কথা মাথায় রেখে শুধুমাত্র কন্টেনমেন্ট জোন ছাড়াও গোটা দেশ জুড়ে পুনরায় লকডাউন জারি করা কতটা দরকার বলে আপনি মনে করেন, নাকি সমস্ত করোনা বিধিনিষেধ পালন করে ধীরে ধীরে সমস্ত কিছুই খুলে দেওয়া দরকার বলে আপনি মনে করেন? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য বাংলায় চলুক লোকাল ট্রেন, চাইছেন রেল কর্তারা। তো অবাধ ছাড় নয়, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের জন্য মুম্বাইয়ের ধাঁচে লোকাল ট্রেন চলুক, এমনটাই চাইছেন পূর্ব রেলের কর্তাদের একাংশ। শিয়ালদাহের ডিআরএম এসপি সিং এর কথাই রাজ্যে এমার্জেন্সি কাজে যুক্তদের ট্রেনে চড়ার জন্য কিছু সংখ্যক লোকাল ট্রেন চালানোর অনুমতি দিক রাজ্য। আনলক পর্যায়ে বহু কিছু খুলে গিয়েছে, যাতায়াতে মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভর করছে। বহু মানুষ নিরুপায় হয়ে রেলকর্মীদের জন্য বরাদ্দ ট্রেনে চড়ছেন। এই নিয়ে ধরপাকড় ঝামেলা চলছেই, তবুও উঠছেন পূর্ব রেলের জিএম। রাজ্যকে আবেদনে কিছু ট্রেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য চালাতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেছিল, কিন্তু তার কোনো উত্তর আসেনি। রাজ্যের ইতিবাচক ভূমিকা ছাড়া লোকাল ট্রেন সাধারণের জন্য চালাতে পারবে না রেল, এই কথা স্পষ্ট করে জানালেও রেল কর্তাদের একাংশ চাইছেন সবার জন্য নয়, ইমার্জেন্সি কাজে যুক্তদের জন্য ট্রেন চলুক মুম্বাইয়ের ধাঁচে। এই মুহূর্তে শিয়ালদাহে 130টি এবং হাওড়ায় 52টি শ্রমিক স্পেশাল ট্রেন চলছে রেলকর্মীদের জন্য। সংখ্যাটাকে কিছুটা বাড়িয়ে কারা ট্রেনে চড়তে পারবেন এটা রাজ্য নির্ধারণ করে দিলে রেলের সমস্যা কিছুটা কমতো। পাশাপাশি বহু
এমার্জেন্সি কাজে যুক্ত মানুষ উপকৃত হতেন। রেল ও নির্ধারিতদের বাইরে কেউ এলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে। তো ফ্রেন্ডস, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য কেন, বাংলায় সকলের জন্য অর্থাৎ সমস্ত জনসাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে দীপাবলিতে দরিদ্রদের জন্য বিনামূল্যে শস্য এবং নগদ নতুন প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। তো প্রধানমন্ত্রী মোদীর সরকার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের জন্য একটি অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করছে। এই সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় মার্চ মাস পর্যন্ত রেশন এবং নগদ প্রদানের স্কিম ঘোষণা করা যেতে পারে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় দেশের দরিদ্র জনগণকে বিনামূল্যে রেশন এবং নগদ দেওয়ার প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিতে পারে। এটি দেশের দরিদ্র মানুষের জন্য রেশন এবং নগদ উভয়ই হবে। এটি লক্ষণীয় যে কেন্দ্রীয় সরকার করোনা মহামারীর শুরুর সময় 2020 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করেছিলেন, যার মধ্যে দেশের মানুষেরা বিনামূল্যে রেশনের চাল গম পায়। কেন্দ্রীয় সরকার শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় 2021 সালের মার্চ মাস পর্যন্ত দেশের দরিদ্র জনগণকে রেশন এবং নগদ প্রদানের জন্য একটি প্রকল্প ঘোষণা করতে পারে। এই প্রকল্পটি জুন অবধি কার্যকর করা হয়েছিল। এরপরে নভেম্বর অবধি রেশন বিনামূল্যে দেওয়ার পরিকল্পনাটি সামনে আনা হয়েছিল এবং এরপরে সরকার এখন এই প্রকল্পের সুবিধা মার্চ মাস পর্যন্ত বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। তো ফ্রেন্ডস, কেন্দ্র সরকারের তরফ থেকে যদি এই রকম কোনো নতুন প্যাকেজের ঘোষণা করা হয়, অর্থাৎ সরাসরি সাধারণ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার যদি সিদ্ধান্ত কেন্দ্র সরকারের তরফ থেকে সত্যিই নেওয়া হয়, তাহলে সেটি সমস্ত মানুষদের জন্য কতটা উপকার হবে বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে মোদী সরকারের নতুন প্রকল্প, এবার লক্ষ লক্ষ মানুষকে স্বনিধি লোন দেবে সরকার। তো এবার রাস্তার ধারের হকারদের মন জয়ের চেষ্টা নরেন্দ্র মোদী সরকারের। এদিন থেকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার টাকা তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের প্রাথমিকভাবে 3 লক্ষ হকারকে ঋণের টাকা তুলে দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঋণ বিলির পাশাপাশি উপভোক্তাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের সুবিধা 50 জন হকারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রণ নেওয়া হয়েছে। করোনায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে রাস্তার হকারদের। দেশব্যাপী করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রাস্তার ধারের সমস্ত হকাররা। তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর স্বনিধি প্রকল্পের অধীনে হকারদের ব্যবসা শুরু করতে সাহায্য করা হবে। রাস্তার হকাররা পাবেন আর্থিক সাহায্য। এবার রাস্তার ধারের হকারদের পাশে রয়েছে মোদী সরকার, তাদেরকে সরাসরি আর্থিক সাহায্য করা হবে। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে ঋণের অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী। হকারদের সর্বোচ্চ 10,000 টাকা করে ঋণ দেওয়া হবে। 1 বছরের মধ্যে এই ঋণের টাকা শোধ করতে হবে। এই প্রকল্পের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই প্রকল্পে শুধুমাত্র রাস্তার ধারের দোকানদারদের সাহায্য করা হবে। সবজি, ফল, লন্ড্রি, সেলুন, পানের দোকান এই প্রকল্পের অধীনে পড়েছে। প্রায় 50 লক্ষ হকারের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে মোদী সরকার। এই ঋণ নিতে গেলে সেরকম কোনো কড়া শর্ত থাকছে না, কোনো গ্যারান্টিও লাগবে না। যারা 1 বছরের মধ্যে ঋণের টাকা শোধ করবেন তাদেরকে 7% হারে সুদে ভর্তুকি দেওয়া হবে। মোবাইল অ্যাপ কিংবা পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তো ফ্রেন্ডস, আপনার চেনাশোনাও কেউ যদি কেন্দ্র সরকারের তরফ থেকে এই স্বনিধি প্রকল্পের লোন নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে এই প্রকল্প সম্পর্কে জানিয়ে দেবেন এবং কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন যদি জানতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাবেন কিভাবে আপনি এই লোন নিতে পারবেন, অর্থাৎ অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন তার বিস্তারিত পদ্ধতি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে লকডাউনে ইএমআই দিয়েছেন, 5ই নভেম্বরের মধ্যে দিওয়ালি গিফট দেবে ব্যাংক। তো লকডাউনের সময় কি আপনি ইএমআই দিয়েছেন, তাহলে এবার আপনার উপহার পাওয়ার পালা। ব্যাংক 5ই নভেম্বরের মধ্যে আপনাকে দিওয়ালি গিফট দেবে। আগেই জানা গিয়েছিল লকডাউনের সময়ও যেসব গ্রাহকরা লোনের কিস্তি শোধ করেছিলেন তাদের ক্যাশব্যাক দেবে ব্যাংক। জানা গিয়েছে 5ই নভেম্বরের মধ্যে ব্যাংকগুলিকে 5ই নভেম্বরের মধ্যে ক্যাশব্যাক দেওয়া হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল গত 6 মাসের মরাটোরিয়াম সময়সীমার সময় 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে যে চক্রবৃদ্ধি হারে সুদ
ধার্য করা হয়েছিল তা মকুব করা হবে। ফলে বাড়ি, অটোমোবাইল, ছোট ব্যবসা এবং মাঝারি শিল্পের জন্য ঋণ নেওয়া গ্রাহকরা, এমনকি যাদের ক্রেডিট কার্ডের বকেয়া রয়েছে, তারাও এই সুবিধা পাবেন। তো ফ্রেন্ডস, আজকে আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে একা সন্তান পালন করা পুরুষ সরকারি কর্মীরাও পাবেন চাইল্ড কেয়ার লিভ। তো কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার ঘোষণা করেন যে একা সন্তান পালন করা পুরুষ সরকারি কর্মীরা শিশু পালনের জন্য ছুটি নিতে পারবেন। তিনি বলেন, শিশু যত্নের ছুটি কেবলমাত্র এমন কর্মীদেরই দেওয়া হবে যারা একক মা বাবা, অর্থাৎ যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, কোনো বিধবা এমনকি অবিবাহিত এই সুবিধা পাবেন। এই সিদ্ধান্তকে অভূতপূর্ব এবং প্রগতিশীল উন্নতি হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন যে এটি সরকারি কর্মীরা নিজেদের সুবিধা মতো নিতে পারবেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের সাথে সম্পর্কিত নির্দেশগুলি কিছু সময় আগে নেওয়া হলেও কিছু কারণে এটি জনসাধারণের কাছে পৌঁছাতে পারেনি। এই নিয়মে আরও শিথিলতা প্রদান করবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে বর্তমানে যে সকল কর্মচারীরা শিশু পালনে ছুটি বা চাইল্ড কেয়ার লিভ চান তাদের ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে কর্মীরা সন্তানের যত্নের ছুটিতে থাকতে চান, তিনি এই ছুটি ভ্রমণের ছাড় হিসেবেও পেতে পারেন। তিনি আরও বলেন যে প্রথম বছরে পুরনো বেতনের ছুটি শিশু যত্নের ছুটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। একই সময়ে পাওনা ছুটির মাত্র 80% শিশু যত্নের জন্য ব্যবহার করা হবে। জিতেন্দ্র সিং আরও একটি সংস্কার সম্পর্কে বলেন, এখন যে কোনো সরকারি কর্মী প্রতিবন্ধী শিশুর যত্নের জন্য শিশু যত্নের ছুটি নিতে পারবেন। এর আগে সন্তানের সর্বোচ্চ বয়সসীমা 22 বছর নির্ধারণ করা হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে উৎসব মিটতেই আরও দামি হচ্ছে পেট্রোল ডিজেল, চাপ বাড়বে মধ্যবিত্তের। তো করোনা এবং লকডাউনের জেরে দেশের অর্থনীতির হাল বেহাল। এমতো অবস্থায় অর্থনীতির চাকা সচল করে তুলতে মরিয়া কেন্দ্র সরকার। এমতো অবস্থায় উৎসবের মরশুম যেতে না যেতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র সরকার। সূত্র মারফত এরকমই খবর জানা যাচ্ছে পেট্রোল ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। 6 টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলের লিটারে 10 টাকা এবং ডিজেলে 13 টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র সরকার। এর মধ্যে আবারও দাম বাড়তে চলেছে। তো ফ্রেন্ডস, আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে কাশ্মীরে বাড়ি, জমি কিনতে পারবেন দেশের যে কেউ। বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র সরকার। তো দেশের যে কোনো প্রান্তের নাগরিক এবার কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিজ্ঞপ্তি দিয়ে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন এবং অর্ডার জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারির ফলে কাশ্মীরে যে কেউ জমি কিনতে পারেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কেন্দ্রশাসিত কাশ্মীরে নতুন করে 26টি আইন গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের 370 ধারা বাতিলের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কাশ্মীরে জমি কিনতে পারবেন যে কেউ। করোনা আবহে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কেন্দ্রশাসিত কাশ্মীরে এবার থেকে দেশের যে কোনো প্রান্তের নাগরিক জমি কিনতে পারবেন। অর্থাৎ এবার থেকে দেশের যে কোনো নাগরিক ভূস্বর্গে নিজের সম্পত্তি তৈরি করতে পারবেন। এতে কাশ্মীরের আর্থিক হাল ফিরবে বলে মনে করছে সরকার। কাশ্মীরে পর্যটন আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তো ফ্রেন্ডস, অন্তিম আপডেটে বলা হচ্ছে সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। পুজোর মরশুমেই ঘোষণা করতে পারে মোদী সরকার। তো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পিএফে 1 সুদ বাড়াতে পারে। পাশাপাশি এমপ্লয়িজ পেনশন ফান্ডের অধীনে পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে 5,000 টাকা করতে পারে। এই সপ্তাহেই লেবার প্যানেলের বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে 28 অক্টোবর। বৈঠকে ইপিএফ এর আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলতে পারে। সূত্রের খবর অনুযায়ী আলোচনায় উঠে আসতে পারে ইপিএফ এরও ম্যানেজমেন্ট, পারফরমেন্স এবং বিনিয়োগ নিয়ে। কেননা এই সংগঠনের অধীনে প্রায় 10 ট্রিলিয়ন টাকা রয়েছে। অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে কাজ করা ইপিএফওকে কিভাবে আরও লাভজনক করে তোলা যায় তা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সকলেই এই সমস্ত খবরগুলো থেকে অবগত হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।